এদিকে আবারও পদত্যাগের সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের কোনো আদেশ মানছে না সেনাপ্রধান, নিজেকেই প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছে সেনাপ্রধান ওয়াকার। হঠাৎ যেন নতুন কিছু ঘটতে চলেছে দেশে। এতদিন সব কিছুর মূলে ছিল এই সেনাপ্রধান ওয়াকার। এবার সেনাপ্রধান দিল নতুন বার্তা, যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন কাণ্ড ঘটে গেছে। যে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন সেটি হচ্ছে আগামীকাল ডক্টর ইউনূস জাপান সফরে যাবেন। জাপান থেকে তিনি আর ফিরবেন না, তিনি হয়তো ওদিক থেকে প্যারিস বা অন্য কোথাও চলে যাবেন। আজকে হঠাৎ করে দুপুরে সেনা সদরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে খুব কঠোর ভাষায় তারা তাদের করিডোর বিরোধী অবস্থানটা বুঝিয়ে দিয়েছে। নিঃসন্দেহে এটি সাধারণ কোনো সংবাদ সম্মেলন নয়, বিশেষ কিছু ঘটতে যাচ্ছে, নইলে সেনাবাহিনী এই অবস্থায় এভাবে সংবাদ সম্মেলন করে না। এবং আরো যে ভয়ঙ্কর বিষয়ে সেনাবাহিনী প্রশ্ন তুলেছে সেটি হচ্ছে সরকার এবং সেনাবাহিনী বিপরীতমুখী অবস্থানে চলে গেল কিনা বা একটা দ্বান্দ্বিক সম্পর্কে চলে গেল কিনা। রাজনৈতিক উত্তেজনার মধ্যে অবশেষে মুখ খুলল সেনাবাহিনী। দর্শক, সেনাবাহিনী কিছু জরুরি কথা বলেছে, যুগান্তকারী এবং ঐতিহাসিক কঠিন ঘোষণা দিয়ে ইতিহাস হিসাব নিকাশ 160 ডিগ্রি। আওয়ামী লীগের তৃণমূলের নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে বলছি, সবাই সজাগ থাকবেন, প্রস্তুত থাকবেন। যে কোনো সময় ডাক যদি চলে আসে সবাই রাজপথে ঝাঁপিয়ে পড়বেন। খুব শীঘ্রই কিছু একটা ঘটতে যাচ্ছে এবং সেনা প্রধানের উদ্দেশ্যে বলছি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। যদি আপনার মনে হয় যে আমাদের দেশপ্রেমিকদের প্রয়োজন, আপনি শুধু আমাদের একটা ডাক দিবেন, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই যে যার জায়গা থেকে রাজপথে ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশকে এই বিদেশি শত্রুদের হাত থেকে আমরা রক্ষা করব। কারণ ক্ষমতার লালসার জন্য এই বাংলাদেশকে আমরা বিদেশির হাতে তুলে দিতে পারি না। আমরা আপনাদের পাশে। দর্শক, এতক্ষণ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শিরোনাম। আজকের বাংলা খবর 27 মে 2025-এ আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ লেটেস্ট নিউজ। দর্শক, শিরোনাম দেখেই বুঝে গেছেন আজকের সংবাদটি কতটা ভয়ানক এবং কতটা মারাত্মক। যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করবেন ডক্টর ইউনূস সাহেব। কেন? আপনারা তো জানেন তিনি আবারও সিদ্ধান্ত পরিবর্তন করেছিল যে তিনি পদত্যাগ করবেন না। তবে সেনাবাহিনী যে কাজ শুরু করেছে তাতে তিনি পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। রীতিমতো ডক্টর ইউনূসের অনুমতি ছাড়াই সারা দেশে কিন্তু সেনা শাসন জারি হয়েছে রাত্রে। আপনারা জানেন কিনা জানি না, তবে সেনাবাহিনী যে বার্তা দিয়েছে ডক্টর ইউনূস আর থাকবেন না। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের বাংলা খবর দেখে আসি। আজকের দিনের সব থেকে গরম আপডেট নিউজ, অবশ্যই সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। আসলে ডক্টর ইউনূস কি ক্ষমতায় থাকার যোগ্য কি যোগ্য না? তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। মিথ্যা কথা বা কিভাবে পুরো জাতিকে বোকা বানানোর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দেখুন। এখন জানা যাচ্ছে যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের আরেক বিচারপতি এম ইনায়েতুর রহিম তখন প্রাণ ভয়ে এবং মব জাস্টিসের ভয়ে ছিলেন ক্যান্টনমেন্টে। এবং ক্যান্টনমেন্টে যে তারা ছিলেন সেটা জানা গেল মাত্র এই গত সপ্তাহে আইএসপিআর যখন ক্যান্টনমেন্টে গিয়ে সামরিক বেসামরিক প্রশাসনের বিচার বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কারা কারা আসলে গিয়ে আশ্রয় নিয়েছিলেন প্রাণ ভয়ে প্রাণ সংশয়ের কারণে তাদের তালিকা ঘোষণা করে দিল। তখন জানা গেল প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের আরেক বিচারপতি এম ইনায়েতুর রহিম তখন ছিলেন ক্যান্টনমেন্টে। তাহলে ক্যান্টনমেন্টে যদি তারা থাকেন, তারা কি করে প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ কোথায় বসে কোন শুনানির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এই রায় বা এই পরামর্শ রাষ্ট্রপতিকে পাঠাতে পারলেন? তার মানে চিঠিটা কার কাছে গিয়েছিল? বৃহস্পতিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 7 বিচারপতির পরামর্শক্রমে ডক্টর ইউনূস আর তার উপদেষ্টা বাহিনী। আর শনিবারই পদত্যাগ করতে হলো প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানকে। শনিবার এরা পদত্যাগ করলেন। শনিবার রাতে হাসনাত আব্দুল্লাহ, ডক্টর ইউনূস সহ তাদের সকলের পছন্দ মতো প্রধান বিচারপতি নিয়োগ হলেন সৈয়দ রেফাত আহমেদ। এখন দেখুন, এই যে পরামর্শটা তারা বানিয়ে বানিয়ে বললেন, এখন যেটা স্পষ্টতই তারা বানিয়ে বলেছেন বলে নিশ্চিত হওয়া যায়, কারণ ক্যান্টনমেন্টে বসে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কোনো উপায় ছিল না যে বিভিন্ন জায়গায় প্রাণ ভয়ে আসলে একরকমের জীবন সংশয়ের মধ্যে থাকা আপিল বিভাগের বিচারপতিরা একত্র হয়ে বসে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তাদেরকে পরামর্শ দেবেন রাষ্ট্রপতিকে। এই যে একটা মিথ্যা কথা, এই যে একটা মিথ্যা প্রচারণা, এই যে সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্টের নামে এমন একটা মিথ্যা কথা বলে সংবিধান অনুযায়ী শপথ নিয়ে এখন সংবিধান বাতিল করে দিতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এখন পর্যন্ত তারা দেখাতে পারছেন না যে সেই পরামর্শটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কোথায় বসে আপিল বিভাগে এই শুনানি করেছিল। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শপথ গ্রহণের কি কোনো সাংবিধানিক ভিত্তি আছে? কোনো সাংবিধানিক ভিত্তি বা বৈধতা কি আছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার? বাংলাদেশের সরকার প্রধান হিসেবে তার এই পদে থাকার বা যে মন্ত্রিসভা তিনি গঠন করেছেন তাদের কারো কি কোনো রকম বৈধতা থাকে? এই বৈধতার প্রশ্ন হয়তো এখন গায়ের জোরে মসনাদে বসে থাকবার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করা সম্ভব নয় এবং এখন হয়তো এর কোনো প্রতিকার আসলে উচ্চ আদালত থেকেও আনা সম্ভব নয়, কারণ উচ্চ আদালতটিও তারা পুনরায়
পুনর্গঠন করে নিয়েছেন একেবারে তাদের মন মতো, কিন্তু এর প্রতিকার, এর উত্তর বাংলাদেশের আইন আদালত কি কখনো চাইবে না? সংবিধানে বৈধতা ছাড়া যা যা তারা করছেন, একটা সাংবিধানিক ভিত্তিহীন অবৈধ সরকার, যাকে তাদের প্রিয়জন, তাদের অনেকের তাত্ত্বিক গুরু ফারহাদ মাঝারও অবৈধ সরকার হিসেবে অভিহিত করে, সেই সরকারটি তাদেরকে কি এই প্রশ্নের উত্তর দিতে হবে না যে কিসের ভিত্তিতে তারা এই সরকার গঠন করলেন? অনেক আইন বিশেষজ্ঞ বলছেন তাদেরকে উত্তর দিতে হবে তারা কেন জনগণের সাথে এই জালিয়াতি করতে গেলেন, এই ফ্রডুলেন্ট কাজটি করতে গেলেন, কেন তারা পুরো জাতির সঙ্গে মিথ্যা কথা বললেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা বসে একটা শুনানি পরিচালনা করে বা পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছিলেন এবং তার ভিত্তিতেই এই সরকারটি গঠিত হয়েছিল। এই মিথ্যা, এই জালিয়াতির কাজটি, এই ফ্রডুলেন্ট কাজের জন্য তাদেরকে আইনের আওতায়, ফৌজদারি আইনের আওতায় আনা যায় বলেও অনেক আইন বিশেষজ্ঞ মনে করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে হঠাৎ করিডোর ইস্যুতে সংবাদ সম্মেলন করা হয়েছে। নিঃসন্দেহে এটি সাধারণ কোনো সংবাদ সম্মেলন নয় এবং আমরা বুঝতে পারি যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব ছিল সেই দূরত্ব সম্ভবত আরও বেশি হয়েছে সরকারের কার্যক্রমে অথবা হঠকারী যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। সোমবার দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন। তিনি বলছেন যে করিডোর একটি স্পর্শকাতর ইস্যু, দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে, তাই দেশের সীমান্ত, দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। দর্শক, আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আর কি বলা হয়েছে তাই একটু সংক্ষেপে বলি, তারপর কিছুটা কথা বলবো নিজেদের মতো করে। ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলছেন সেনাবাহিনীর পক্ষ থেকে, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সংবেদনশীল। সেনাবাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং সেনাবাহিনী সবসময় দেশের সীমান্ত রক্ষায় প্রস্তুত, শক্তির শেষ বিন্দু পর্যন্ত কাজ করবে সেনাবাহিনী। এবং একই সঙ্গে বলা হয়েছে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর কোনো সরাসরি যোগাযোগ নেই। এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে গত 21শে মে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি সংবাদ সম্মেলন করেছিলেন করিডোর ইস্যুতে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে বিস্তারিত। কিন্তু তার সেই সংবাদ সম্মেলন নিঃসন্দেহে অনেকের কাছে রহস্যময় মনে হয়েছিল। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে করিডোর ইস্যুতে সরকার খানিকটা পিছু হটেছে, আবার আমরা কেউ কেউ মন্তব্য করেছিলাম যে নিশ্চয়ই সম্পূর্ণটা পিছু হটেনি, তারা বিষয়টি হালকাভাবে উপস্থাপনের চেষ্টা করছিলেন। যেমন আমি বলেছিলাম যে এর আগে করিডোর শব্দটি ইউজ করেছিলেন ডক্টর খলিলুর রহমান এর আগে একটি সেমিনারে। 21শে মে তিনি সেটি বললেন মানবিক চ্যানেল, যে নামেই অভিহিত করা হোক না কেন, সরকার যে এটি দিতে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছে। এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কয়েকদিন আগে তিনি মন্তব্য করেছেন যে সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেই কথা বিরোধিতা করেছিলেন ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু ভিতরে খবরাখবরটা আমরা বুঝতে পারছি, নইলে সেনাবাহিনী এই অবস্থায় এভাবে সংবাদ সম্মেলন করে না। যেহেতু সরকার তার সিদ্ধান্তে অটল রয়েছে এবং কী কারণে অটল রয়েছে মার্কিন স্বার্থ উদ্ধারের জন্য, সেটিও আর নতুন করে বলা নিশ্চয়ই অবকাশ রাখে না। আর আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রয়েছে সরকারের, এই কথা তো সবসময় বলে আসা হচ্ছে। এবং আরাকান আর্মি পুরোভাবেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিচ্ছে না, বরং আরাকান অঞ্চলে রাখাইনে যে অবশিষ্ট রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তারা আরাকান আর্মির অত্যাচারে গত 1 বছর ধরে তো বাংলাদেশে প্রবেশ করছে, এর মধ্যে লক্ষাধিক রোহিঙ্গা প্রবেশ করেছে। সেই জায়গায় সরকার এইভাবে তার মতো করে ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করছে, কিন্তু আমরা সবসময় প্রশ্নটি রেখে আসছি যে এটি একেবারে অস্বাভাবিক। এবং আরও যে ভয়ঙ্কর বিষয়ে সেনাবাহিনী প্রশ্ন তুলেছে সেটি হচ্ছে, দুদিন আগে চট্টগ্রামের একটি অঞ্চল থেকে KNF কুকিচিং ন্যাশনাল ফ্রন্টের পোশাক তৈরি করা হচ্ছিল, সেটি জব্দ করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল 20,500 মতন, পরে যেটি জানা গেল 30,000-এর মতন পোশাক জব্দ করা হয়েছে, বা 30,000 পোশাকের অর্ডার ছিল। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে KNF কুকি জনগোষ্ঠীর সংগঠন, আমরা সবাই জানি পুরো সম্প্রদায়ের জনসংখ্যা হচ্ছে 12,000, সেখানে 30,000 পোশাক কেন তৈরি করা হচ্ছিল। এবং সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে, বারবার যুদ্ধের কথা বলা হয়, এসব পোশাক কাদের জন্য, কী কারণে, কী উদ্দেশ্যে, অনেক প্রশ্ন যাচ্ছে। ভারত থেকে যে সীমান্ত দিয়ে পুশিং করা হচ্ছে অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে, সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। এই বিষয়ে সেনাবাহিনীর অবস্থান কি? সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে এটি কোনোভাবেই কাম্য নয়, গ্রহণযোগ্য নয়। বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্তে বিষয়গুলো ভালো করে মোকাবেলা করছে, তারপরেও যদি প্রয়োজন হয় সরকার আদেশ দিলে সেনাবাহিনীর সদস্যরা সীমান্ত রক্ষায় নিজেদের নিয়োজিত করবে, যদিও বিষয়টি কোনোভাবে কাম্য নয়। মব ভায়োলেন্সের সম্পর্কেও কথা বলেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মব ভায়োলেন্স এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই যে সংবাদ সম্মেলনটি নিশ্চয়ই বিশেষ উদ্দেশ্যে করা। সেনাবাহিনীর সঙ্গে বা সেনাপ্রধানের সঙ্গে সরকারের যে দূরত্ব সেটি আরও প্রকট হয়েছে। গত 20শে মে 3 বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, বলা হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠক। আমি নিজেই তখনই প্রশ্ন করেছিলাম যে এটি সাধারণ কোনো আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক নয়, এখানে পুলিশের প্রধান উপস্থিত ছিলেন না, এটি নিশ্চয়ই অন্য কোনো বিষয়, এবং সেগুলো আস্তে আস্তে বের হচ্ছে। সেনাবাহিনী সরকারের মুখোমুখি অবস্থান নিয়েছে, নিশ্চয়ই সে কথা আমরা বলবো না। সেনাবাহিনী দেশের স্বার্থে তারা তাদের অবস্থান আমাদের সামনে উপস্থাপন করছে।
এবং এটুকু বোঝা যাচ্ছে যে সরকার অ্যাডামেন্ট পুরোপুরি যে করিডোর দিবে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী মার্কিন স্বার্থ উদ্ধারের জন্য মিয়ানমারের নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং চীনের আধিপত্য প্রতিরোধ করতে। এগুলো পুরানো, অনেক কথাবার্তা বলা হয়েছে, এগুলো আপনারা সবাই জানেন। এবং 21শে মে অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো সেনাপ্রধান উল্লেখ করেছিলেন, সেই কথাগুলো যাতে কোনোভাবে না আসে তার চেষ্টা করা হয়েছিল সেই কথিত আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকে। কিন্তু সেনাপ্রধান সেখানে সেই বৈঠকে উপস্থিত সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার কোনো অভিভাবক নেই, আপনারাই আমার অভিভাবক। কতটা সঙ্গীন মনে করছেন দেশের অবস্থা যে সেনাপ্রধান এভাবে কথা বলতে বাধ্য হন, এবং খুবই অবশ্যই প্রশংসাযোগ্য, তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান, সেই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করেছিলেন। সব কিছু মিলিয়ে বিষয়গুলো আমার কাছে ভালো মনে হচ্ছে না। সরকার যদি সত্যি সত্যি এইসব ইস্যুতে, বন্দর করিডোর এইসব ইস্যুতে পিছু হটতো, রিথিঙ্ক করতো, সেক্ষেত্রে সেনাবাহিনী নিশ্চয়ই এই সংবাদ সম্মেলন করতো না। যদি কেউ বলে থাকে রাজনৈতিক সিদ্ধান্ত, কিসের রাজনৈতিক সিদ্ধান্ত? এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার নয়, নির্বাচিত সরকার নয়। অতএব অনির্বাচিত এবং অন্তর্বর্তী বলি বা তত্ত্বাবধায়ক বলি, অস্থায়ী বলি, যে সরকারই বলি না কেন, সেখানে সেনাবাহিনীর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল থাকে দেশের স্বার্থে। সেনাবাহিনী সম্ভবত সেই কাজটি করে যাচ্ছে। শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং বৈধ প্রধানমন্ত্রী হয়ে যে কোনো সময়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন। এর জন্য ওনার নেতাকর্মীদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঢাকা দখল করে, অর্থাৎ যেভাবে শেখ হাসিনাকে সরানো হয়েছিল ক্ষমতা থেকে, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা আবারও একটি ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করবেন। যাই হোক, এই বিষয়টি আসলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য উপাত্ত যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করে থাকি এবং যার অধিকাংশ গুজব হিসাবে পরিণত হয়। অর্থাৎ আমরা যদি রাতে এই বিষয়গুলো লক্ষ্য করি যে পরদিন সকালে কিছু একটা হতে যাচ্ছে, এমন কিছু একটা হবে যে ঢাকা দখল করে নিবে সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং শেখ হাসিনা পরের দিনই হয়তো বা বাংলাদেশে ফিরে আসবেন। কিন্তু পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি যে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। যাই হোক, এই যে গুজব প্রচার অপপ্রচারের একটি ভিত্তি বাংলাদেশে তৈরি হয়েছে, এই ভিত্তিগুলো ছড়িয়ে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ছড়াক কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের বিপরীতে যারা রাজনীতি করছে তারা ছড়াক, কোনো ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ লাভবান হচ্ছে না। বরঞ্চ এই গুজবগুলোর কারণে বাংলাদেশ আওয়ামী লীগ সামাজিক মহল যেগুলো রয়েছে সেই মহলগুলোতে নানা রকম হাসি ঠাট্টা, উপহাসের পাত্র হচ্ছে। অনেকেই বিভিন্নভাবে বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ পঙ্গু হয়ে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ফেরার আর কোনো সম্ভাবনা নেই। আবার অনেকে বিভিন্নভাবে আশার বাণী নিয়ে বসে আছেন বা আশা নিয়ে বসে আছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে। আমি আমার যে বিশ্লেষণ বা আওয়ামী লীগ নিয়ে যে আমার ক্ষুদ্র একটি প্রয়াস, সেই প্রয়াস অনুযায়ী আমি বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে কখনো হারিয়ে যাবে না। এবং যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে হারিয়ে যাওয়ার জন্য ফোর্স করা হোক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু হারিয়ে যাবে না। হয়তো সাময়িক সময়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চুপ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, কিন্তু এই রাজনীতির যে একটি অধ্যায়, সেই রাজনীতির অধ্যায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো মুছে ফেলা যাবে না, এটি ইতিহাস বলে। এবং সেই ইতিহাসের ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির অঙ্গনে দাঁড়িয়ে রয়েছে। তো আমার যে মূল বক্তব্যটি, সেই বক্তব্যটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে পতনের পর থেকে লবিং তদবির করে যাচ্ছে, এবং আন্তর্জাতিক মহলে লবিস্ট নিয়োগ করে রেখেছে। লবিস্টরা নানাভাবে কিন্তু আওয়ামী লীগের পক্ষে লবিং তদবির করছেন। 5 আগস্টের পর থেকে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথমত ডোনাল্ড ট্রাম্পের উপর একটি নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছিল, এরপরে আমরা দেখেছি ভারতের উপর একটি নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছিল। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যারা রয়েছেন, সেই সকল নেতাকর্মীরা কিন্তু এই সকল বিষয়বস্তু থেকে তাদের নজর সরিয়ে নিলেন, বা তারা যেমনটি ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প কিংবা নরেন্দ্র মোদী অথবা আন্তর্জাতিক কোনো একটি দৈব শক্তি তাদেরকে ঘাড়ে ধরে এবং আবারও ক্ষমতায় বসিয়ে দেবে, এই স্বপ্নটি যারা দেখছিলেন তাদের স্বপ্নের মধ্যে কিন্তু এক প্রকার ছাই পড়ে গিয়েছে, এবং তারা ধীরে ধীরে উপলব্ধি করতে পারলেন বা বুঝতে পারলেন যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন আজকের বাংলা খবর 27 মে 2025। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। যে তথ্যগুলো শুনলেন এবং যারা দিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের সাথে ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতটা কী হবে অবশ্যই জানাবেন, যে আসলে ডক্টর ইউনূস সাহেব বা সেনাপ্রধান যেই কাজগুলো করতেছে দেশের মানুষের জন্য করতেছে, নাকি সেনাপ্রধানের কথা যতটুকু জানা যাচ্ছে যে শেখ হাসিনাকে আবার পুনর্বহাল করার জন্য তিনি সেই কাজগুলো করতেছেন। আসলেই কি আপনাদের তাই মনে হয়? সেনাপ্রধানের পদত্যাগ যদি আপনি চেয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখবেন, আর যদি না চেয়ে থাকেন, যদি চান যে তিনি ভালো কাজ করতেছেন তাহলে কমেন্টে বি লিখবেন। তো কথা না বাড়িয়ে আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য, বাংলা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।